নমস্কার। আজ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। আজকের দিনে আপনাদের একটি তথ্য জানাতে চাই আমরা সানন্দা নিউজের পক্ষ থেকে। ভারতবর্ষের যে জাতীয় পতাকা আজ উত্তোলিত হয়েছে লালকেল্লার প্রাকার থেকে, দেশের প্রধানমন্ত্রী উত্তোলন করেছেন, সেই পতাকার প্রথম স্কেচ নির্মাণ করেছিলেন মেদিনীপুরের এক কৃতি সন্তান বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। কিন্তু 1947-এর 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনে সেই জাতীয় পতাকার প্রথম রূপকার, যার স্কেচ তিনি প্রথম নির্মাণ করেছিলেন প্যারিসের মাটিতে বসে, 1947-এর 15ই আগস্ট ভারতবর্ষের থেকেও তিনি সেদিন ঠিক কী করেছিলেন সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই বলে রাখা ভালো, হেমচন্দ্র কানুনগো আসলে হেমচন্দ্র দাস কানুনগো। কেন দাস কানুনগো? উড়িষ্যার খুর্দা এলাকায় হেমচন্দ্রদের উত্তরপুরুষ যারা ছিলেন তারা তাদের জমিদারি ছিল। হেমচন্দ্রের পিতা ক্ষেত্রমোহন দাস কানুনগো, তাঁর অপিতামহ তিনি ছিলেন মদন মোহন দাস, আর তিনি ছিলেন উড়িষ্যার খুর্দা সংলগ্ন এলাকার কানুনগো। দাস পদবী আর পদ কানুনগো, সেই মিলে হয়েছিল দাস কানুনগো। মদন মোহন দাস কানুনগোর পরে, কয়েক পুরুষ পরে, ক্ষেত্রমোহন দাস কানুনগোরা রানীসরাই অঞ্চলের জমিদারি লাভ করে উড়িষ্যার খুর্দা থেকে অবিভক্ত মেদিনীপুরের খাকুর্দা সংলগ্ন রাধানগর গ্রামে বসবাস শুরু করেন। 1871-এর 12ই জুন হেমচন্দ্র কানুনগোর জন্ম হয়েছিল। বাবা ক্ষেত্রমোহন দাস কানুনগো, মা কমলে কামিনী দেবী, তাঁদেরই কোল আলো করে হেমচন্দ্রের জন্ম হয়েছিল। যদিও হেমচন্দ্রের জন্ম তারিখ নিয়ে নানান মত কিংবা নানান বিতর্ক রয়েছে, তবে সেই বিতর্কের অবসান ঘটিয়েছিলেন 2020 সালের আগস্ট মাসে জীবদ্দশায় প্রথম এবং একটি সাক্ষাৎকার দিয়ে, যে সাক্ষাৎকারে হেমচন্দ্র কানুনগোর বড় নাতি রঞ্জিত কুমার কানুনগো জানিয়েছিলেন তাঁর দাদুর জন্মদিন 12ই জুন 1871। আচ্ছা, হেমচন্দ্র বাবুর জন্মস্থান নিয়ে কোনো মত পার্থক্য নেই না, কিন্তু জন্ম তারিখটা নিয়ে মত পার্থক্য রয়েছে। জন্ম তারিখটা কত? 12ই জুন 1871-এর 12ই জুন। হ্যাঁ, 1871 সালের 12ই জুন তার জন্ম। বাবা ছিলেন ক্ষেত্রমোহন। যে ক্ষেত্রমোহন কি জমিদার ছিলেন? জমিদার ছিলেন, মানে আসল জমিদার বলতে যা বোঝায় সম্পন্ন চাষি, মানে একরকম জিনিস, এবং তারাও প্রচুর পয়সাবান ছিলেন, কিন্তু জমিদারও ছিলেন। একটা জমিদারি ছিল, তাকে গভর্নমেন্টকে খাজনা দিতে হতো, এবং সেই খাজনা না দিলে, সময় মতো সে খাজনা যদি জমা না পড়তো, তাহলে সেটা পানিশমেন্ট হিসাবে জমিদারিটাই চলে যেত। আচ্ছা, ক্ষেত্রমোহন বাবুর পুত্র হিসেবে হেমচন্দ্র কানুনগো তার ছোটবেলা কাটালেন বড়মোহনপুর হাই স্কুলে। তারপর তার পড়াশোনার ধারাটা কেমন ছিল? তারপর তিনি চলে আসেন বোধহয় মেদিনীপুর স্কুলে, টাউন স্কুলে ওইখানেই FA পড়েন। পড়ে তারপরে তিনি চলে যান কলকাতায়। না, মেদিনীপুর কলেজে আসেন। তারপরে ওখান থেকে এন্ট্রান্স পাস করে তো প্রথমে FA পড়ার জন্য মেদিনীপুর কলেজে ভর্তি হয়েছিলেন। FA পড়ার জন্য মেদিনীপুর কলেজে ভর্তি হয়েছিলেন। মেদিনীপুর কলেজে ভর্তি হওয়ার পরে ওখান থেকে মেদিনীপুর FA পাস করে তিনি চলে যান কলকাতায় মেডিকেল পড়তে, এবং সেখানে কিছুদিন পড়ার পরে, প্রায় 3 বছর পড়েন সেখানে। 3 বছর পড়ার পরে তিনি ওখানের যে হত্যাকর্তা প্রিন্সিপাল ছিলেন তার সঙ্গে মতবিরোধ হয়, কোনো বিষয়ে মতবিরোধ হয়, এবং মতবিরোধ হয়ে একটু একময় লোক ছিলেন, তো মানে যেটা ভালো বুঝতেন নিজে, সেটার থেকে সরে যেতেন না সহজে, এবং কোনো গুপ্ত কথা তার পেট থেকে বের করানো যেত না, এবং বের করা যায়ও নি। স্বাধীনতা সংগ্রামে
সমস্ত বিপ্লবীরাই কিছু না কিছু বারেন ঘোষ সবাই কনফেস করেছে অনেক কিছু কথা, কিন্তু হেমচন্দ্রর কাছ থেকে কোনোদিন কোনো কথা বের করতে পারেনি কেউ। হেমবাবু কতদিন মেডিকেল কলেজে ছিলেন? 3 বছর ছিলেন। তারপর তিনি গভর্নমেন্ট আর্ট স্কুলে ভর্তি হন। সেখানে পড়াকালীন ওখানকার যে প্রিন্সিপাল, সেখানে তার সঙ্গেও মতবিরোধ হয়ে ওখান থেকেও ছেড়ে দেন। তারপর তিনি কোথায় চলে আসেন? ঠিক তারপরে যে গুপ্ত সমিতিতে যোগ করেন, মানে মেদিনীপুরেই ফিরে আসেন। মেদিনীপুরে ফিরে আসেন, গুপ্ত সমিতি যোগ হয়, হ্যাঁ, গুপ্ত সমিতি তৈরি করে তার সেখানে শ্রী অরবিন্দতে তাতে যোগদান দীক্ষা দেন। জ্ঞানচন্দ্র বসু ছিলেন মেদিনীপুরের, হ্যাঁ, ওদের সঙ্গে এখানে, আর সত্যেন বোস, এরা সকলে মিলে এই গুপ্ত সমিতিটাও অনুশীলন সমিতি। তিনি যে বোমা তৈরির মশলা শেখার জন্য প্যারিসে গেছিলেন, সেই কাহিনী কিছু বলেছেন উনি আপনাদের জন্য? সেখানে গিয়ে নানাবিধ কাজ করেছেন, হোটেলের বাসন বাজার থেকে আরম্ভ করে রত্ন ব্যবসায়ী, মানে গয়না নয়, রত্ন, হীরা পান্না ইত্যাদির ফেরি করতেন, কি ব্যবসা করতেন, ওইটা নিয়ে কাজ করতেন। তারপরে হোটেলে চাকরি বললাম, এরকম নানাবিধ টুকরো টাকরি কাজ, ছোটো ছোটো কাজ করতে হয়েছে তাকে। আচ্ছা, তিনি ফিরে এসে শোনা যায় ক্ষুদিরাম বসু যে বোমাটা ছুঁড়েছিলেন, সেই বোমাটা হেমচন্দ্র কাননগর তৈরি। সেই বোমাটা তৈরি করে দিয়েছিল। সেই সময় যতগুলো বোমা ফেটেছিল, নারায়ণগড়ের স্টেশনের লাইন উড়ে চলে গেছিল, কিন্তু বড়রাটকে মারতে পারেননি, বড়রাটের গাড়ি বেরিয়ে চলে গেছিলো। এবং যতগুলো বোমা ফেটেছিল আর কি, সেগুলো কিংসফোর্ডকে একটা বইয়ের মধ্যে বোমা তৈরি করে দিয়েছিলেন, কিন্তু ভাগ্যবশত কিংসফোর্ড সে বইটা খোলেনি। বইয়ের মধ্যে বোমা তৈরি করে দিয়েছিলেন কিংসফোর্ডকে? বইয়ের মধ্যে কেটে তার মধ্যে বোমা স্থাপিত করে দিয়েছিলেন, যাতে বইটার পাতা খুললেই সেটা ব্লাস্ট করবে এবং মারা যাবে। কিন্তু সেই বইটা তিনি পাতা খুলে দিলেন। তিনি ভাগ্যবশত পাতা খোলেননি, তার ভাগ্যে লেখা ছিল বোধহয়। তিনি যে প্রথম ভারতবর্ষে জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন, এর কোনো স্বীকৃতি আপনাদের কাছে আছে? না, আমাদের কাছে নেই কোনো স্বীকৃতি, তার ছবি ছাড়া। মাদাম কামার হাতে যে পতাকাটা ছিল, সেই পতাকাটাই আমরা দেখেছি। এবং উনি যে দুটো পতাকা দিয়েছিলেন বীর সাভারকারকে, বীর সাভারকার সেটার একটা পতাকা দিয়েছিলেন জওহরলাল নেহরুকে, এবং জওহরলাল নেহরু সেটার কোনো গুরুত্ব দেননি। সেটা যে কোথায় আছে, কী আছে আমরা জানি না। আরেকটা পতাকা যেটা ছিল সেটা এখনও আছে, পুনের একটা ন্যাশনাল হ্যাঁ, সেইখানে একটা আমার বড় ছেলে গেছিলো একবার পুনেতে, তখন গিয়ে পড়েছিল, বাবা অত্যন্ত নেগলেক্টভাবে এটা পড়ে আছে। হেমচন্দ্র প্রথমে ভর্তি হয়েছিলেন বড়মোহনপুরের ইংরেজি মধ্য স্কুলে, অর্থাৎ ইংলিশ বড়মোহনপুর মিডল ইংলিশ স্কুলে। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে তিনি ভর্তি হন মেদিনীপুর শহরের 1833 খ্রিস্টাব্দে কার্তিক মিত্র প্রতিষ্ঠিত স্কুল, টাউন স্কুল, যে টাউন স্কুল এখন হেরিটেজ স্কুলে পরিণত হয়েছে। 1887 খ্রিস্টাব্দে সেখান থেকে তিনি স্কুল ফাইনাল পাশ করেন। সেখান থেকে স্কুল ফাইনাল পাশ করে, অর্থাৎ টাউন স্কুল থেকে স্কুল ফাইনাল বা এন্ট্রান্স পাশ করে তিনি FA বা ফার্স্ট আর্ট নিয়ে ভর্তি হন মেদিনীপুর কলেজ, যা এখন অটোনমাস কলেজ নামে পরিচিত। তবে সেখানেও তিনি ফার্স্ট আর্টে ভর্তি হওয়ার কিছুদিনের পরেই চলে যান ডাক্তারি পড়ার জন্য কলকাতার শিয়ালদা রেল স্টেশনের কাছে কেম্বেল মেডিকেল স্কুল, পরে যার নাম হয়েছিল শিয়ালদা স্কুল অফ মেডিকেল কলকাতা। তারপরেই এখন যাকে আমরা চিনি NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।
সেই নীলরতন সরকার মেডিকেল কলেজে তিনি পড়েছিলেন, কিন্তু সেখানেও ব্রিটিশ সাহেবের সঙ্গে দ্বন্দ্বের কারণে ডাক্তারি পড়াও মাঝপথে বন্ধ হয়ে যায়। চলে যান গভর্নমেন্ট আর্ট কলেজে। গভর্নমেন্ট আর্ট কলেজেও তার মন টিকল না। ততদিনে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ তিনি পড়ে ফেলেছেন। তার মধ্যে শিহরণ জাগিয়েছে স্বদেশের প্রতি, দেশমাতৃকাকে মুক্ত করতে হবে, সেই শপথ তিনি নিতে শুরু করেছেন। সেখানেও কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব, পরে ভর্তি হলেন বউবাজার আর্ট গ্যালারিতে। সবকিছু সেরে তিনি ফিরে আসেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলে, যা এখন কলেজিয়েট বয়েজ স্কুল নামে পরিচিত। কলেজিয়েট স্কুলের একদিকে তিনি অঙ্কনের শিক্ষক, এরই পাশাপাশি মেদিনীপুর কলেজের কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিভাগের ইনস্ট্রাক্টর বা ডেমনস্ট্রেটর নিযুক্ত হন। একই সঙ্গে দুটো পেশা করছেন। ততদিনে তিনি পরিচিত হয়ে গিয়েছেন কলেজিয়েট স্কুলের তদানীন্তন প্রধান শিক্ষক ঋষি রাজনারায়ণ বসুর ভাই অভয়াচরণ বসুর দুই পুত্র অর্থাৎ জ্ঞানেন্দ্রনাথ বসু এবং সত্যেন বসুর সঙ্গে। তাঁদের সঙ্গে পরিচয় হওয়ার ফলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাঁর যুক্ত হওয়া অনেক বেশি সহজ হয়েছিল। টাউন স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে হেমচন্দ্র কানুনগো এখানে যে ভূমিকা পালন করেছেন, বিশেষত সমকালে ছাত্রদেরকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করা এবং বিপ্লবী আন্দোলনে তাদেরকে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, এই কাজটি তিনি করেছেন। যদিও হেমচন্দ্র কানুনগো সম্পর্কে যে সমস্ত তথ্য সংরক্ষিত হওয়ার কথা, ধরে রাখার কথা ছিল, আমি সেই তথ্যগুলো স্কুলে এসে পাইনি। চেষ্টা করেছি খুঁজে বার করবার। তাঁর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা তার অ্যাডমিশন রেজিস্টার, ভর্তি হওয়ার পরে যে রেজিস্টারে নাম এন্ট্রি হয়, কিন্তু এই বিদ্যালয় যেহেতু বহুকাল অবহেলিত ছিল, ভবনগুলো সব ভেঙে গেছিল, উই পোকাতে সব কাগজপত্র নষ্ট করে ফেলেছিল, সেই কারণেই হয়তো বিভিন্ন ডকুমেন্টসগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু বিদ্যালয়ের যে ইতিহাস সংরক্ষিত আছে বিভিন্ন গ্রন্থে, পত্রপত্রিকায়, তাতে আমরা এটা জেনেছি যে 1887 সালে তিনি এই বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন কমপ্লিট করেছিলেন এবং এখান থেকে তিনি মিদনাপুর কলেজে গিয়ে ভর্তি হন। সেখানে তিনি লেখাপড়া করেন। তারপর কলেজে ডেমনস্ট্রেটর হিসেবে কাজ করেছেন এবং কলেজিয়েট স্কুলে ড্রয়িংয়ের শিক্ষক হিসেবে কাজ করেছেন। আমাদের স্কুলে অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগো উনি 1902 সালে এখানে অঙ্কন বিভাগের শিক্ষক হিসেবে কাজে যোগদান করেন এবং 1906 সাল পর্যন্ত উনি এখানে কাজ করে গেছেন আমাদেরই বিদ্যালয়ে। এবং আমরা উত্তরসূরি, আমরা অত্যন্ত ধন্য এবং গর্বিত যে ওনার মতো একজন মহাপুরুষ, মহাজীবনের পদধূলি এই স্কুলে পড়ে গেছে এবং উনি এই স্কুলে কাজ করেছেন। এর জন্য আমরা অত্যন্ত গর্বিত আমাদের স্কুল। 1902 সাল হেমচন্দ্র, জ্ঞানেন্দ্রনাথ বসু এবং সত্যেন্দ্রনাথ বসু, সেই সঙ্গে যুক্ত হলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আর অবশ্যই ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ। বলে রাখা ভালো, সত্যেন এবং জ্ঞানেন্দ্রনাথ এরা ছিলেন সম্পর্কে অরবিন্দ ঘোষের মামা। সুতরাং তাঁদের সৌজন্যে এবং তাঁদের সংস্পর্শে এসে মেদিনীপুরে গুপ্ত সমিতিতে তিনি যুক্ত হলেন। মেদিনীপুর শহরের মিয়াবাজার এলাকায় একজন প্রাক্তন ডেপুটি আব্দুল কাদেরের একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে গর্ত খুঁড়ে চলত গুপ্ত সমিতির কসরতের প্রশিক্ষণ। 1903 মেদিনীপুর শহরে এলেন ভগিনী নিবেদিতা, যিনি এসে গুপ্ত সমিতির কাজকে ত্বরান্বিত করলেন এবং একান্তে কথা বলেছিলেন হেমচন্দ্র কানুনগোর সঙ্গে। যদিও ততদিনে নিজের পদবি থেকে দাস অর্থাৎ কারুর দাসত্ব স্বীকার করবেন না বলে দাস পদবীকে মুক্ত করে দিয়ে শুধু কানুনগো লিখতে শুরু করেন। আজও রাধানগর গ্রামের সেই কানুনগো পরিবার দাস পদবী ব্যবহার করেন না, শুধু কানুনগোটুকুই লেখেন। যাই হোক, ভগিনী নিবেদিতার সংস্পর্শে এসে নতুনভাবে উদ্দীপিত হলেন বিপ্লবের অন্যতম রূপকার, মেদিনীপুরের কৃতি সন্তান
বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। 1903 পরে তিনি পরিকল্পনা করলেন যে গ্রামেগঞ্জে যদি মানুষকে চিনতে হয়, মানুষের কাছে যদি বিপ্লবের বার্তা পৌঁছে দিতে হয়, তাহলে একটি সরকারি কাজ নেওয়া প্রয়োজন। তখন মেদিনীপুর জেলা বোর্ডের অধীনে তিনি খোয়াড় এবং ফেরিঘাট পরিদর্শনের দায়ভার গ্রহণ করলেন। বাকি পেশাগুলিকে তিনি সরিয়ে রাখলেন। আর ঠিক সেই সময় পরিচিতি হয়েছিল অগ্নিকিশোর, অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর সঙ্গে, যিনি হেমচন্দ্রের কাছে একটি বোমা চেয়েছিলেন, বন্দুক চেয়েছিলেন। একগুঁয়ে প্রকৃতির হেমচন্দ্র বলেছিলেন, কি হবে বোমা দিয়ে? ক্ষুদিরাম বলেছিলেন, সাহেব মারব। ইতিমধ্যে চলে এলো 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। একটি মেলায় ক্ষুদিরাম বসু বঙ্গভঙ্গ আন্দোলন বিরোধী প্রচারপত্র বিলি করতে গিয়ে ধরা পড়ে যান ইংরেজ পুলিশের হাতে। যদিও তাকে সুকৌশলে মুক্ত করেছিলেন সত্যেন্দ্রনাথ বসু, অর্থাৎ গুপ্ত সমিতির অন্যতম কর্মকর্তা। এদিকে হেমচন্দ্র নিজে পরিকল্পনা করলেন, এদেশের সশস্ত্র সংগ্রামকে পরিচালিত করতে গেলে দুটি জিনিসের অত্যন্ত জরুরি প্রয়োজন। এক, বিপ্লব বিষয়ে শিক্ষা নেওয়া এবং গুপ্ত সমিতিকে সুচারুভাবে পরিচালনা করা। দুই, রসায়ন জেনে অস্ত্র তৈরি করা বা বোমা বিস্ফোরক তৈরি করা। তা না হলে ইংরেজের মতো বর্বর শাসককে এই দেশের থেকে তার শিকড় তুলে ফেলা কখনোই সম্ভব হবে না। পরিকল্পনা তিনি গ্রহণ করলেন 1905-এর শেষের দিকে। 1906-এর শুরু থেকেই তিনি সেই পরিকল্পনা করলেন। এদিকে হেমচন্দ্র কানুনগোর মামার বাড়ি ছিল অধুনা দাঁতন 2 নম্বর ব্লক, তদানীন্তন অবিভক্ত মেদিনীপুরের খণ্ডরুই জমিদার বাড়িতে। কালীপ্রসন্ন সিংহ গজেন্দ্র মহাপাত্র ছিলেন তার মামা। তিনি ছিলেন বিখ্যাত মানুষ। মামা বুঝলেন ভাগ্নে এবার বিদেশ যাবে, সুতরাং বিদেশে গিয়ে যদি লেখাপড়া করে বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় সেটা অনেক গর্বের হবে। তিনি চাইলেন তার বিদেশ যাত্রার কিছু খরচ দিতে। হেমচন্দ্র নিলেন না। নিজের পুত্র কন্যা তাদের সুরক্ষার জন্য এবং সহধর্মিনীর সুরক্ষার জন্য তিনি তার জমিদারির একাংশ বিক্রি করে কিছু অর্থ দিয়ে গেলেন, আর কিছু অর্থ তিনি নিয়ে চললেন বিদেশের পথে। বিদেশের পথে যাওয়ার সময় তিনি, যতটুকু জানা যায়, বেল্লা রেলওয়ে স্টেশন থেকে প্রথমে কটক এবং সেখান থেকে তিনি মাদ্রাজ থেকে কোয়েম্বাটুর হয়ে তুতিকোরিন পৌঁছন। তুতিকোরিন থেকে তিনি ধরেন ইউরোপ যাবার একটি জাহাজ। শোনা যায় সেই তারিখটা ছিল 1906 সালের 13ই আগস্ট। তুতিকোরিন বন্দর থেকে তার জাহাজ রওনা দিয়েছিল, আর সবশেষে তিনি পৌঁছেছিলেন তাঁর সেই লক্ষ্য প্যারিসে, যেখানে গিয়ে তিনি বিপ্লবের শিক্ষা গ্রহণ করবেন আর অস্ত্র তৈরির ফর্মুলা জানবেন। প্যারিসে পৌঁছানোর সময় হেমচন্দ্রের সঙ্গী ছিল 3টি পরিচয়পত্র। প্রথমত HM হাইনম্যান সম্পাদিত জাস্টিস পত্রিকার পরিচয়পত্র এবং পণ্ডিত শ্যামজি বার্মা MA সম্পাদিত ইন্ডিয়ান সোশিওলজির পরিচয়পত্র, এবং অন্যটি হল মিস্টার ফ্রিম্যান সম্পাদিত গ্যালিক আমেরিকার পরিচয়পত্র। কারণ এই পত্রিকাগুলির সঙ্গে বাংলার বিপ্লবী সহায়ক যুগান্তর পত্রিকার সুসম্পর্ক ছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন অনেক কষ্ট সহ্য করে। ইতিমধ্যে পরিচিত হয়েছেন শ্যামজি বার্মা এবং বিনায়ক দামোদর সাভারকারের সঙ্গেও। প্যারিসে গিয়ে তাকে নানান কাজ করতে হয়েছে। হোটেলের বাসনপত্র ধোয়া, কখনো রান্নার কাজ, কখনো বা তার চেয়ে নিম্নমানের কোনো কাজ করতে হয়েছে। হ্যাঁ, এইসব কথা আমরা জানতে পেরেছি ওই যে বললাম 2020 সালের আগস্ট মাসে রণজিৎ কানুনগো তার মৃত্যুর আগে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। আর সেই একান্ত আলাপচারিতায় তার দাদুর যে কর্মকাণ্ড সে বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। প্যারিসে বোমা তৈরির শিক্ষা গ্রহণ করতে গিয়ে কার্যত নাকানি চুবানি খেতে হয়েছিল হেমচন্দ্রকে। মিস্টার PhD, এনার্কিস্ট নেতা মিস্টার লিবার্তা, ব্যবসায়ী দেওয়ানচাঁদ বর্মা, এম্মা গোল্ডম্যান, এরা সাহায্য করেছিলেন হেমচন্দ্রকে। তবে সেই সময় হেমচন্দ্রের সঙ্গে আলাপ হয়েছিল মাদ্রাজ প্রদেশের একজন বিপ্লবী, তিনি মির্জা আব্বাস। মির্জা আব্বাসও ছিলেন মনে প্রাণে একজন প্রকৃত বিপ্লবী। আর 1907-এ প্যারিসে থাকাকালীন আলাপ হলো ভারতপ্রেমী এক পার্সি মহিলা, যার নাম
ভিকাজি রুস্তম মাদাম কামা। সমাজতন্ত্রে বিশ্বাসী ভিকাজি রুস্তম মাদাম কামা জানতেন এই মানুষ হয়তো আঁকাউঁকি শিখতে প্যারিসে এসেছে। খুব সুন্দর ছবি আঁকছিলেন, আর তারপরেই তিনি বলেন যে তিনি যাবেন জার্মানির স্টুটগার্টে, সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। যদি ভারতের একটি সম্ভাব্য পতাকা তিনি এঁকে দেন তাহলে খুশি হবেন। শোনা মাত্রই কাজ হলো। হেমচন্দ্র হোটেলে বসে খুব নিখুঁতভাবে ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার স্কেচ নির্মাণ করেছিলেন, যার উপরে ছিল গাঢ় লাল রং। সেই লাল রঙে ছিল ভারতবর্ষের তদানীন্তন 8টি প্রদেশের 8টি আধফোঁটা গোলাপ, আর মাঝে ছিল গেরুয়া কালার অর্থাৎ গেরুয়া রং, আর একেবারে নিচে গাঢ় নীল রঙে ছিল একদিকে সূর্য এবং অন্যদিকে চন্দ্রের ছবি, অর্থাৎ ভারতবর্ষের দুটি ধর্মীয় সম্প্রদায়ের দুটি প্রতীক। সানন্দে ভিকাজি রুস্তম মাদাম কামা জার্মানির স্টুটগার্টে 1907-এর 18 থেকে 24 অগস্ট যে আন্তর্জাতিক সমাজতন্ত্রী সম্মেলন হয়েছিল তার একদিন সেই পতাকা তুলে ধরে তিনি বক্তৃতা করলেন। হেমচন্দ্র কানুনগো পরবর্তীকালে বাংলায় বিপ্লব প্রচেষ্টা বইতে তার উল্লেখ করেছেন যে সেই ছবি গোটা ইউরোপ জুড়ে হইচই ফেলে দিয়েছিল, যদিও হেমচন্দ্র কখনো দাবি করেননি যে তিনি সেই পতাকা এঁকেছিলেন। অবশেষে 1908-এর জানুয়ারি মাসে মির্জা আব্বাসকে সঙ্গে নিয়ে হেমচন্দ্র প্যারিস থেকে ভারতবর্ষে ফিরলেন। তখন ভারতবর্ষের বিপ্লবের অবস্থা অত্যন্ত করুণ। কোথাও কোথাও বিপ্লবীরা দ্বিধা বিভক্ত, কোথাও কোথাও বিপ্লবীরা নেতাদের উপর বিশ্বাস রাখতে পারছেন না। তিনি নাসিক, নাগপুর এই অঞ্চল ভ্রমণ করে কলকাতায় পৌঁছলেন। কলকাতায় পৌঁছে তিনি প্রথমেই চেষ্টা করলেন বোমা তৈরির স্কুল খোলার জন্য। এই জন্য একাধিক জায়গা তিনি বেছেছিলেন। প্রথমে কলকাতার মুরারিপুকুর বাগানবাড়ি, তারপর ভবানীপুর, তারপর গোপীমোহন দত্ত লেন। যদিও রাজা নবকৃষ্ণ স্ট্রিটে হেমচন্দ্রের মামাদের একটি বাড়ি ছিল, সেখানে তিনি উঠলেন না। বহু মানুষ এলেন হেমচন্দ্রের কাছে বোমা তৈরির কৌশল শিখতে, আর সেই তালিকা ক্রমশ দীর্ঘ হতে শুরু করল। বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ, আর ইতিমধ্যে প্রফুল্ল চাকি, ইন্দুভূষণ রায়, কোন নাম নেই, পরেশ মৌলিক সকলে এসে হাজির হলেন। প্রথম চেষ্টা করেছিলেন বোমা দিয়ে অর্থাৎ বুক বম দিয়ে কিংসফোর্ডকে হত্যা করার জন্য। সৌভাগ্যের বিষয় কিংসফোর্ড সেই বইটি খুলে দেখেননি, ফলে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। পরিবর্তে তার বদলি হয়েছিল বিহারের মুজফ্ফরপুরে। আর আমরা সকলেই জানি 1908-এর 30 এপ্রিল বিহারের মুজফ্ফরপুরে এই বাংলার দুই অগ্নিকিশোর প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন 30 এপ্রিল সন্ধ্যেবেলা। যদিও ভুলক্রমে কিংসফোর্ড না থেকে সেই গাড়িতে থাকা মিসেস কেনেডি এবং মিস কেনেডির প্রাণ গিয়েছিল। তারপর শুরু হয়ে গিয়েছিল তোলপাড়, ধরপাকড়। গোটা ভারতবর্ষ জুড়ে তখন তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। ইংরেজের গোয়েন্দা পুলিশ হদিশ পেয়ে গিয়েছিল ক্ষুদিরাম বসুর, আর ধরা পড়ার আগেই, অর্থাৎ একজন বিশ্বাসঘাতক পুলিশ অফিসার ব্রিটিশের হয়ে কাজ করছিলেন নন্দলাল ব্যানার্জি, তার কাছে ধরা পড়ার আগে নিজেই নিজের রিভলভার দিয়ে আত্মহত্যা করেছিলেন প্রফুল্ল চাকি। এদিকে 1 মে এবং 2 মে চিরুনি তল্লাশিতে মেদিনীপুরের গুপ্ত সমিতি থেকে প্রচুর বোমা বারুদ এবং বিপ্লবীকে আটক করা হলো। শুরু হলো বিখ্যাত 1908-এর আলিপুর বোমা মামলা। আর সেই বোমা মামলার রায় প্রকাশ হয়েছিল 1909 সালে। যদিও এরই মধ্যে আলিপুর সেন্ট্রাল জেলে আরেক বিশ্বাসঘাতককে শাস্তি দিয়েছিলেন বাংলাবীর বিপ্লবীরা। তার মধ্যে অন্যতম ছিলেন হেমচন্দ্র কানুনগো, কানাইলাল দত্ত এবং সত্যেন বসু। আমাদের সকলেরই জানা আছে নরেন্দ্রনাথ গোস্বামী বা নরেন গোসাই ইংরেজের কাছে গুপ্ত সমিতির সমস্ত তথ্য ফাঁস করে দিয়ে রাজসাক্ষী হতে চাইছিল, কিন্তু সেই সুযোগ দিলেন না। 1908-এর একেবারে 1 সেপ্টেম্বর মতান্তরে 31 অগস্ট হাসপাতাল থেকে যখন নরেন গোসাই বেরোচ্ছেন রুগী সাজার ভান করে, প্রথমে কানাইলাল দত্ত, পরে সত্যেন বোস কাছ থেকে গুলি করে
তাকে হত্যা করেছিলেন। আর সে কারণে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসিতে ঝুলতে হয়েছিল 1908-এর 10ই নভেম্বর কানাইলাল দত্তকে আর 21শে নভেম্বর সত্যেন বোসকে। হেমচন্দ্রদের যেতে হয়েছিল দ্বীপান্তরে, অর্থাৎ কালাপানির ওপারে। 1909-এর ডিসেম্বর মাসে সেই জাহাজে করে হাত পা বাঁধা অসহ্য নির্যাতন করতে করতে একদল বিপ্লবীকে নিয়ে যাওয়া হলো আন্দামানের সেলুলার জেলে। 1920 সালে তিনি মুক্তি পেলেন, কিন্তু মুক্তি পাওয়ার পরে আর স্বাধীনতা আন্দোলনে যুক্ত হলেন না। শোনা যায় 1920-র 21শে ফেব্রুয়ারি তিনি কলকাতা বন্দরে নামেন, আর তারপরেই তিনি তার এক বন্ধুর বাড়িতে এক রাত থেকে সোজা মেদিনীপুরে ফিরে আসেন। যুক্ত হয়ে যান চিত্রকলার সঙ্গে। খুব সুন্দর ছবি আঁকতেন। তাঁর আঁকা ছবির নিদর্শন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আর ঠিক বিপ্লবী আন্দোলনে থাকার সময় তার সঙ্গে যোগাযোগ হয়েছিল নাড়াজোলের জমিদার পরিবার, অর্থাৎ নরেন্দ্রলাল খান তার পরিবারের সঙ্গে। সেই পরিবারও ছিল ভারতপ্রেমী এবং বিপ্লবীদের সহায়তা দান করতেন। সেই পরিবারের সঙ্গে তিনি যুক্ত হলেন, ছবি আঁকলেন, মেদিনীপুর শহরে গড়ে তুললেন আর্ট ডেন স্টুডিও। খুব সুখের বিষয়, এখনো বিপ্লবী হেমচন্দ্রের আঁকা দুষ্প্রাপ্য কিছু ছবি রয়েছে গোপ প্যালেস, অর্থাৎ গোপগড়ের প্রাসাদ, যেখানে এখন রয়েছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। তারই অভ্যন্তরে রয়েছে হেমচন্দ্রের আঁকা অতি সুন্দর সব ছবি। সেই ছবিগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক প্রভাকর সেনগুপ্তর সঙ্গে। তিনিই জানিয়েছেন অঞ্জলি খান, অর্থাৎ রাজমাতা অঞ্জলি খানের সঙ্গে হেমচন্দ্রের সুসম্পর্ক ছিল। অঞ্জলি খান চেয়েছিলেন হেমচন্দ্র চিরস্থায়ীভাবে মেদিনীপুরের, অর্থাৎ তাদের রাজবাড়িতে থেকে যান এবং চিত্রকলার স্কুল করুন এবং বিপ্লবকে আরো ত্বরান্বিত করুন। না, হেমচন্দ্র কখনো কারুর বশ্যতা স্বীকার করেননি। তিনি এগিয়ে গিয়েছেন সদর্পে। আমাদের রাজ প্যালেসের মধ্যে যে হেমকানুঙ্গর ছবিগুলি ছিল ওগুলো ভীষণ সুন্দর এবং ওর অনেক তাৎপর্য আছে, এবং মানে শিল্পীর যে তার যে নৈপুণ্য, সে নৈপুণ্যের ভরা ওই চিত্রগুলো, ওগুলো দেবেন্দ্রলাল খান এবং অঞ্জলি খান এরাই বাঁধিয়ে সুন্দর করে প্যালেসে রেখেছিলেন। ওখানে তখন একটু খেলাধুলো হতো আর কি, ওই রুমটার মধ্যে খেলাধুলো হতো। তো এইগুলো বাইরে থেকে যত লোক এসেছেন তখন আমি ওইগুলো দেখাতাম তাদেরকে, সবাই খুব উচ্চ প্রশংসা করেছেন, ছবি নিয়ে গেছেন সব। এ এক অসম্ভব সুন্দর এক কাজ হেমচন্দ্র কানুঙ্গোর। এবং হেমচন্দ্র কানুঙ্গোর সঙ্গে আমাদের রাজ প্যালেসের যে সমস্ত রাজারা ছিলেন, রানীমাতা ছিলেন, অঞ্জলি খান মাতা, এদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যে খুব গভীর ছিল সেটা বোঝা যায়। কারণ হেমকানুঙ্গকেও ওরা তার ছবিগুলোকে ওখানে পেস্ট করে, মানে ওই দেওয়ালের মধ্যে রেখে দেওয়ার ফলে হেমকানুঙ্গ চিরদিন স্মরণীয় হয়ে আছেন ছাত্রছাত্রীদের কাছে, টিচারদের কাছে, এবং বাইরে যত সব অতিথি আসেন সবাই ওগুলো দেখেন, খুব ভালো লাগে তাদের, এবং সবাই প্রশংসা করে যান যে এই কলেজের ঐতিহ্যের মধ্যে। তাছাড়া এটা জানা আছে যে এটা একটা হেরিটেজ বিল্ডিং রূপে পরিচিত হয়েছে, পশ্চিমবঙ্গে হেরিটেজ বিল্ডিংয়ের তকমা পেয়েছে এই প্যালেসটা। এক সময় তিনি মেদিনীপুর থেকে ফিরে এলেন রাধানগর গ্রামে। নিজের হাতে তৈরি করলেন তার জন্মস্থান থেকে কিছুটা দূরে মাটির একটি বাড়ি, টিনের ছাউনি দেওয়া। সেই বাড়িতে বসে তিনি লিখলেন তার বিখ্যাত সেই দুটি গ্রন্থ, অনাগত সুদিনের তরে এবং বাংলায় বিপ্লব প্রচেষ্টা। বাংলায় বিপ্লব প্রচেষ্টার প্রতিটি পরতে রয়েছে গুপ্ত সমিতির আদর্শকে সম্মান জানানো। সেখানে কোনো বিপ্লবীর নাম তিনি বিশেষ উল্লেখ করেননি। কোথাও উল্লেখ করেছেন ক বাবু, কোথাও অবাবু, কোথাও গ বাবু। কারণ এটাই ছিল বিপ্লবীদের মন্ত্রগুপ্তির শপথ যে তিনি কখনো সেই তথ্য ফাঁস করবেন না। কিন্তু বিপ্লব নিয়ে চুলচেরা হিসেব করতে গিয়ে কেন বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল তার বিভিন্ন দিক তিনি তুলে ধরেছিলেন। আর উপন্যাসধর্মী একটি গ্রন্থ
অনাগত সুদিনের তরে তিনি লিখেছিলেন। 1988 সেই দুটি গ্রন্থ প্রকাশিত হয়, যদিও তার আগে সেই লেখাগুলো বসুমতী পত্রিকায় ধারাবাহিকভাবে কিংবা স্থায়ীভাবে কখনো কখনো প্রকাশিত হয়েছে। অবশেষে এলো সেই সুদিন, 1947-এর 15ই আগস্ট। জানতে ইচ্ছে করে যে মানুষ গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, যে মানুষ ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামের পথপ্রদর্শক। ইংরেজরাই বলতেন, হেমচন্দ্র ওয়াজ দ্য পায়োনিয়ার অফ আর্মড ফোর্স রিভলিউশন এগেনস্ট ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথপ্রদর্শক ছিলেন হেমচন্দ্র কানুনগো। কারণ বিদেশের মাটিতে প্রথম ভারতীয় যিনি অস্ত্র তৈরির সামগ্রী, অস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন। আবার তিনি ভারতবর্ষ স্বাধীন হলে তার জাতীয় পতাকা কি হবে তারও তিনি রূপরেখা আঁকলেন, তার স্কেচ আঁকলেন। তিনি কখনো দাবি করেননি যে সেই জাতীয় পতাকা তিনি নিজেই এঁকেছিলেন। একটা আশ্চর্য স্বীকারোক্তি রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1986-তে ন্যাশনাল ইউনিটি 2 নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। সেই গ্রন্থে একজনের উল্লেখ রয়েছে যিনি হেমচন্দ্রের সঙ্গে কথা বলেছিলেন। ইংরেজিতে লেখা হচ্ছে, বাট হোয়েন হি আস্কড হেমচন্দ্র কানুনগো অ্যাবাউট দিস অন হিজ রিটার্ন টু ইন্ডিয়া, কানুনগো রোট টু হিম এ লেটার ইন মাই বুক। I have not claimed credit as the designer of the national flag, though I had made it entirely by myself. তিনি চিঠিতে লিখেছেন, কিন্তু কখনো দাবি করেননি তিনি ভারতবর্ষের জাতীয় পতাকার প্রথম রূপকার ছিলেন। আমরা সবসময় বলি বেঙ্গালি ভেঙ্কাইয়ার নাম। তার জন্মদিনও গেল কয়েকদিন আগে। হ্যাঁ, তিনি চূড়ান্ত রূপ দিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকার ইতিহাস যদি লিখতে হয় তার শুরুটা হওয়া উচিত ছিল 1907-এর প্যারিসের হোটেলে বসে হেমচন্দ্র কানুনগোর আঁকা প্রথম স্কেচ। কিন্তু কি করলেন তিনি 15ই আগস্ট? যিনি চিঠিতে লিখছেন যে এন্টারলি আমি এর ডিজাইন করেছিলাম, কিন্তু এই কৃতিত্ব আমি কখনো দাবি করি না, যিনি কখনো নিজেকে বিপ্লবী বলে কখনো দাবি করেননি, আজও করেননি। তাম্রপত্র তো দূরের কথা, স্বীকৃতিটুকু দেয়নি। সেদিন সকালে গোটা দেশ জুড়ে প্রচন্ড হই হুল্লোড়, আর সেই হই হুল্লোড়ে গা ভাসালেন না হেমচন্দ্র কানুনগো। হেমচন্দ্র কানুনগো সেদিন যা করেছিলেন আমরা শুনে হতবাক। আসলে হেমচন্দ্রকে দেখেছেন এমন মানুষ বেঁচে আছেন একেবারে হাতে গোনা কয়েকজন। একজন ছিলেন রঞ্জিত কুমার কানুনগো, যিনি 2020 সালে প্রয়াত হয়েছেন। ঘটনাচক্রে তার সাক্ষাৎকার আমরা নিতে পেরেছিলাম আগস্ট মাসে। আর এখনো একজন রয়েছে। আসলে হেমচন্দ্র কানুনগোর পুত্রের নাম মানব বন্ধু কানুনগো। আর একজন ছিলেন হেমচন্দ্র যার নামকরণ করেছিলেন, তিনি হচ্ছেন সুজন বন্ধু ঘোষ। ডাক্তার গোবিন্দ প্রসাদ ঘোষ ছিলেন খাকুরদা এলাকার যশস্বী চিকিৎসক। দ্বীপান্তর থেকে এদেশে ফিরে আসার পরে হেমচন্দ্রের স্বাস্থ্য পরীক্ষা করতেন ডাক্তার গোবিন্দ প্রকাশ ঘোষ। সাইকেলে করে খাকুরদা থেকে তিনি যেতেন 5 কিলোমিটার দূরে রাধানগর গ্রামে। দুজনে একান্তে কথা বলতেন, আর সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা চলত। এসবের সাক্ষী ছিলেন সুজন বন্ধু। সুজন বন্ধু বয়সের ভারী জর্জরিত। তিনি অতীতের সেই স্মৃতিচারণ করতে গিয়ে একান্ত সাক্ষাৎকারে জানালেন যে তখন তিনি 5ম শ্রেণীর ছাত্র। খাকুরদা স্কুল থেকে অনেকে মিলে গিয়েছেন তার বাড়িতে রাধানগর গ্রামে প্যারেড করে। সকলে উচ্ছ্বসিত যে যিনি ভারতবর্ষের জাতীয় পতাকার প্রথম রূপকার ছিলেন, তিনি জাতীয় পতাকা উত্তোলন করে এই দেশের স্বাধীনতা সংগ্রামে নতুন একটি বার্তা পৌঁছে দেবেন। সুজন বন্ধু বলছেন, কি বলছেন? সম্পর্কটা কি? আমি বলছি, বাবা যেহেতু ডাক্তার ছিলেন, হেমবাবু যখন এখানে ছিলেন তখন খুব লোনলি ফিল করতেন। বাবা তার কিছু শারীরিক অসুবিধার জন্য, যেমন ব্লাড সুগার এই সমস্ত টেস্ট করতে যেতেন। প্রতি সপ্তাহে তিনি সুচিন্দা যেতেন একবার, যাওয়ার পথে ওর বাড়ি হয়ে যেতেন আর কি, ওর বাড়ি হয়ে ফিরে যেতেন।
আমি তখন আমার বয়স 3-4 বছর, সাইকেলে বসে আমাকে নিয়ে যেতেন। এখন সাইকেলে বসে নিয়ে যাওয়ার ফলে আমি তো কিছু বুঝতাম না। তারা দুজনে একটা রুমে ঢুকে যেতেন, আমাকে বলতেন যে এই তুই তো বাঁদর, গাছপাতা ছিঁড়ে খা। অর্থাৎ মটরশুঁটির গাছ, ছোটো ছোটো পেয়ারা গাছ, আম গাছ, ছোটো ছোটো আর কি, সেইখানে তৈরি করেছিল, সেইগুলোর ভিতরে ছেড়ে দিতেন। আমি মটরশুঁটি ছিঁড়িয়ে খেতাম, পাকা টমেটো দেখতাম, এইভাবে করে টিপতাম, খেতাম। আচ্ছা, আচ্ছা, আপনার নামটা যে সুজন বন্ধু, সুজন বন্ধু, এই নামটা কে রেখেছিলেন? হেমবাবু দিয়েছিলেন। কেন? ডাক্তার, তোমার ছেলের নাম আমি দেব। আমার ছেলের নাম রেখেছি মানব বন্ধু, তোমার ছেলের নাম রাখলাম সুজন বন্ধু। উনি মানে এই প্রপোজ করেছিলেন এবং উনি না বলেননি। আপনি ভাগ্যবান বলে নিজেকে মনে করেন? আপনার নামকরণ হেমচন্দ্রর মতো লোক রেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো নিজেকে খুব ছোট মনে করি। এমন মানুষের প্রভাবে এসেছিলাম যার কাছে আমি নগণ্য এবং তুচ্ছ। আরেকটা ঘটনা, আমি এখানে 5-এ ভর্তি হয়েছি বড়মোহনপুরে। বাবা ভর্তি করেছেন এখানে পড়বো। আচ্ছা, আমাদের একটা টুঙ্গি ঘর হয়েছে, সেই ঘরে থাকবো আর পড়াশোনা করবো। তো সেটা 1947 সাল। স্বাধীনতার জন্য চারদিকে উন্মাদনা, স্বাধীনতা পেয়েছে। আমাদের স্কুল থেকেও করা হলো যে এক কাজ করো, আমরা প্রসেশন করে যাব, সব ছাত্ররা যাবে, সামনে বড় বড় ছাত্ররা ড্রেস পরে, খাকি ড্রেস পরে, মানে নিয়ে যাবে, লাঠি এবং পতাকা হাতে যাবে, মাঝখানে পতাকা থাকবে। তা আমরা গেলাম, দিয়ে তার বাংলোর সামনে দাঁড়ালাম, গেট লাগানো। তিনি কিন্তু গেট খুলেননি। তিনি বেরিয়ে এলেন, বেরিয়ে এসে বলছে আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না, কারণ এই স্বাধীনতা আমি চাইনি। এটা বলেছিলেন? হ্যাঁ। আপনি নিজে শুনেছেন? হ্যাঁ, ভিক্ষা করার স্বাধীনতা আমি চাই না। আর এখন যে স্বাধীনতা, যারা কংগ্রেসে যে নেতা সেজে এসেছেন, তারা রাতারাতি খদ্দর কাপড় কিনে জামা কাটিয়ে বিরাট নেতা সেজে গেছেন। এই প্রতারণা আমি চাই না। আমি এখানে আমার আমি স্বাধীনতা পতাকা তুলতে দেবো না। আমরা ফিরে এসেছিলাম। আসলে পতাকা তুলেননি তিনি। হাত জোড়ো করে সেদিন বড়মোহনপুর হাই স্কুলের প্রায় কয়েকশো শিক্ষার্থী এবং শিক্ষকদের তিনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, যারা রাতারাতি খদ্দর পরে স্বদেশী হয়ে গিয়েছে, এই স্বাধীনতা আমি মানি না। আসলে হেমচন্দ্র কানুনগোর এই মানসিকতা, এই দৃঢ়তার পরিষ্কার প্রতিচ্ছবি পাওয়া যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতায়। স্বাধীনতা, স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন। মন ছটফট করছিল বাইরে হুল্লোড় গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউগিল। পাশের বস্তির বাচ্চারা কি যেন চেঁচামেচি করছিল, কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতায় লিখছেন, আন্দামান ফেরত একজন বিপ্লবী স্বাধীনতার এই স্বরূপ দেখে বিস্মিত। বলে রাখা ভালো, শুধু হেমচন্দ্র নয়, সেদিন নির্বাক ছিলেন উল্লাসকর দত্ত। তিনিও নিজেকে ভাসাতে পারেননি স্বাধীনতার সেই হুল্লোড়ে। ভারতবর্ষের আরেক মহীয়সী নারী বীরাঙ্গনা, যার ডান স্তন উপড়ে ফেলেছিল বর্বর ইংরেজের জল্লাদ বাহিনী আন্দামানের সেলুলার জেলে, তিনি নীরা আর্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর একেবারে স্নেহধন্যা। সুভাষচন্দ্র মজা করে বলতেন, আসলে নীরা আর্য নাও, তুমি নীরা নাগিন। আন্দামান জেল থেকে মুক্তি পেয়ে নীরা আর্য কখনো নিজেকে বিপ্লবী বলেননি, কখনো স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে কোনো স্বীকৃতি দাবি করেননি। তিনিও শত যোজন দূরে ছিলেন
ব্যক্তিগত সুখ অভিলাষ থেকে। ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসের এই পবিত্র দিনে এসে আরও একবার কি মূল্যায়ন হবে আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের হেমচন্দ্র নিয়ে, উল্লাসকর দত্ত কিংবা নীরার্য নিয়ে? সেই প্রশ্নটাই থাকলো আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন। নমস্কার।